কি বন্ধুগণ, চারিদিকে লাগিয়ে দিল তো পুরো বাসটা। বাস খেয়ে নিলা তো। করো এখন। ট্রাম্প ট্রাম্প কি চায় কারো? বলো। ট্রাম্প, তুমি 1000 বছর বাঁচো, 100 বছর বাঁচো, বলো। লাগিয়ে দিল তো 20% ট্যারিফ। যে জিনিস আমরা 100 টাকায় কিনতাম, সেই জিনিস আমাদেরকে এখন 120 টাকায় কিনতে হবে। সেই 20 টাকাটা কার কার যাচ্ছে? সেই 20 টাকাটা তোমার আমার পকেট থেকে যাচ্ছে। বুঝো এবার ঠেলা। সবসময় চোখে লাল লেজার লাগিয়ে দিয়ে আর ব্যাকগ্রাউন্ডে ঢিকচাক ঢিকচাক মিউজিক দিয়েই সব সময় কিছু পাওয়া যায় না। কাজ করতে হয়, মানুষের হয়ে কাজ করতে হয়, বুকে সাহস রাখতে হয়। শুধু 56 ইঞ্চের সিনা বা 56 ইঞ্চের বুক থাকলেই হয় না। 56 ইঞ্চের বুকের কাজ দেখাতে হয়। 56 ইঞ্চের বুকের কাজ সে আমাদের রাহুল গান্ধী দেখিয়েছে। তাকে বলেছে যে একবার বলে দেখাও যে আমাদের যেই ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী। তাকে সেই দিল্লি সংসদ ভবনে তাকে বলতে বলেছে, দিল্লির পার্লামেন্টে তাকে বলতে বলেছে যে आप बोलिए कि मोदी ডোনাল্ড ট্রাম্প ইজ এ লায়ার। মানে ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যাবাদী। সেটা বলতে পারেনি মোদি, নরেন্দ্র মোদি সেটা বলতে পারেনি। পুরো বাস লাগিয়ে দিয়েছে, পুরো বাস। যেই 20% ট্যারিফ লেগেছে, মানে 20% ট্যারিফ লেগেছে, সেই ট্যারিফ এখন আমাদের পকেট থেকে দিতে হবে। পকেট, যেটা আমরা 100 টাকায় কিনতাম সেটা এখন থেকে বাস থেকে 120 টাকাতে কিনতে হবে। মানে 10 লক্ষ টাকার জিনিস 12.5 লাখ টাকায়। আমি প্রথমে ভুল বলেছিলাম, আপনাদেরকে 20% ট্যারিফ বলেছি। অ্যাকচুয়ালি হচ্ছে 25% ট্যারিফ। 25% ট্যারিফ মানে 10 লক্ষ টাকার বা 100 টাকার মাল 125 টাকায় কিনতে হবে। মানে 25% ট্যারিফ লেগেছে। আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। তিনি একটা প্রধানমন্ত্রী হয়ে কোনো একটা কাউন্টার প্রশ্ন করার কেউ নেই। মানে কাউন্টার প্রশ্ন তো দূরে থাক, তাকে যে আমাদের মানে যে সিজ ফায়ার হয়েছে সেটা ক্রেডিট দেয়নি, তার জন্য আমাদের ভারতকে কত ক্রিটিসাইজ করেছে আমাদের এই ডোনাল্ড ট্রাম্প। আর সেই সরকারকে যেই ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী বলতে ভয় পাচ্ছে আমাদের নরেন্দ্র মোদি। তোমরা শুধু দেশে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যাচ্ছ। কে গরু পাচার করছে বা কে গরুর ব্যবসা করে তার জন্য তাকে ধরে ধরে মারছো। এটা কিন্তু ঠিক না। এটা বেশি দিন যাবে না। এইসব জিনিস কুত্তারও একদিন দিন আসে। তো ভেবে নাও, তোমাদের দিন ঘনিয়ে আসছে। যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের মানুষের উপর অন্যায় অত্যাচার করছো, তোমাদের দিন ঘনিয়ে আসছে। তোমরা এই দেশে বেশি দিন আর এই অত্যাচার চলবে না তোমাদের। তোমাদের দিন অতি শীঘ্রই ঘনিয়ে আসছে। তোমাদেরকে এক কোণে, ঘরের কোণে বসে থাকতে হবে। কারণ পাবলিক যখন জেগে যাবে, পাবলিক যখন জাগবে, তখন তোমাদেরকে বাধ্য হতে হবে ঘরের কোণায় বসে থাকতে। তোমরা যদি গরুর অতটাই চিন্তা ভাবনা করো, আমাদের নরেন্দ্র মোদী সরকার যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন করো যে ভারত বিফ এক্সপোর্টে থার্ড পজিশনে কেন? ভারত বিফ এক্সপোর্টে থার্ড পজিশনে কেন? পুরো ওয়ার্ল্ডে ভারত বিফ এক্সপোর্টে মানে গরুর মাংস এক্সপোর্টে থার্ড পজিশনে আছে। তো তোমরা তাকে কোশ্চেন করো যে ভারত থেকে যেই বিফ এক্সপোর্ট করা হয় সেটা বন্ধ করা হোক। তোমরা শুধু অসহায় মানুষদেরকে দেখে তোমরা ধরে মারছো, বাঁধছো, কান ধরাচ্ছ, রাস্তায় হাঁটাচ্ছ, দৌড়াচ্ছ, সব কিছু করছো। কিন্তু তোমাদের যেইখানে কোশ্চেন করার দরকার, যেখানে প্রশ্ন করার দরকার, সেখান থেকে তোমরা পালিয়ে যাচ্ছ। সেখানে তোমরা কোনো কোশ্চেন করছো না। আর যখনই অসহায় মানুষকে তোমরা দেখছো, তখনই তোমরা মারধর শুরু করছো। তোমাদের এই সব দাদাগিরি নেতাগিরি বেশি দিন চলবে না বাবু। তোমরা শুধরে যাও বা সামলে যাও।
মানুষ যখন জেগে যাবে তোমাদেরকে বাধ্য হতে হবে তোমাদেরকে ঘরের কোনায় বসে থাকতে। মানুষ যদি জেগে যায় একবার, তোমাদের এই দোগলাপনা থাকবে না। তোমরা যারা গরু এক্সপোর্ট করছে, গরুর ব্যবসা করছে, তাদেরকে ধরে মারছো, আর ভারত থেকে যে এত এত বিফ এক্সপোর্ট হচ্ছে তার জন্য তাদেরকে কোনো কোশ্চেন করছো না। মানে কি হচ্ছে তোমাদের ব্যাপারটা? তোমরা যাকে অসহায় দরিদ্র মানুষ পাচ্ছ, যাদের ওপর তোমরা জুলুম করতে পারবা, যাদের উপর তোমরা অত্যাচার করতে পারবা, যাদের ওপর তোমরা অন্যায় অবিচার চালাতে পারবা, তাদেরকে তোমরা ভয় দেখাচ্ছ। কিন্তু আসলে যে অন্যায় করছে, তোমাদের চোখে যারা আসলে অন্যায় করছে, তোমরা যদি গৌরক্ষক হয়ে থাকো তো কোশ্চেন করো আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে যে আজ আজ কেন ভারত পৃথিবীর, পুরো ওয়ার্ল্ডের, পুরো বিশ্বের 3 নাম্বার বিপ এক্সপোর্টার। তোমরা কোশ্চেন করো। তোমরা শুধু অসহায় মানুষদেরকে বোকা পেয়ে মারছ, ধরছ, কাঁদাচ্ছ, এইসব চলবে না। তো তোমাদের এই দোগলাপান্তি চলবে না, এইসব দুমুখো সাপ। তোমরা একদিকে বলবা যে মুসলিম আমাদের সব কিছু কেড়ে খেয়ে নিচ্ছে, মারছে, ধরছে, আর তোমরাই আবার মুসলিমদেরকে ভয় দেখাচ্ছ, মারছ। কেন? মুসলিমে তোমাদের কি করেছে? মুসলিমে কি ক্ষতি করেছে তোমাদের? আমরা হিন্দু মুসলিম সব একসাথেই থাকি। আমার একটা বন্ধু আছে দীপক দাস বলে, আমার একটা ভাই আছে পলাশ ঘোষ নামে। তাদের সঙ্গে আমাদের এত সম্পর্ক, গভীর সম্পর্ক, এত বন্ধুর সম্পর্ক। কই আমাদের তার সাথে তো কোনো অসুবিধা হয় না। তোমাদের কেন অসুবিধা হয়? তোমরা যারা নেতাগিরি করছো, তোমরা নেতা তো না, তোমরা নেতাগিরি করছো, নেতাগিরি দেখাচ্ছ মানে বড় লেভেলে যাওয়ার জন্যে। তো তোমরা এইসবগুলো বন্ধ করে দাও। তোমরা ভালো ভালো কাজ করো মানুষের, তোমরা দেখবা একদিন নিশ্চয় সফল হবা। তোমরা মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে না, মানুষকে বিপদে ফেলে না। তোমরা মানুষকে সাহায্য করো। তুমি যতটুকু পারবা, তুমি 1 টাকা দিয়ে পারো, 2 টাকা দিয়ে পারো, তুমি তাকে সাহায্য যে কোনোভাবে সাহায্য করে পারো। মানুষের মন জয় করো। তোমরা মানুষকে ভয় দেখিয়ে, মানুষের চোখে রেড লাইট জ্বালিয়ে, পিছনে ব্যাকগ্রাউন্ড দিচ্ছ ধিকচাক ধিকচাক, এইভাবে সবসময় হিরো হওয়া যায় না। এইভাবে মানে সমাজের চোখে তুমি হয়তো 100 জনের মধ্যে হয়তো 10 জনের সাথে চলাফেরা করো, সেই 10 জনের কাছে তুমি হিরো হয়ে থাকবা, কিন্তু বাকি 90 জনের কাছে কিন্তু তুমি মানে খুবই একটা খারাপ মনের মানুষ থাকবা সেই 90 জনের কাছে। তো তোমাদেরকে আমি বলছি, তোমরা শুধরে যাও। এই যে আমেরিকা আমাদের উপরে 25% ট্যারিফ লাগিয়েছে, তো সেই সব ফল ভুগতে হবে কাদের? আমাদের ভুগতে হবে সেই সব ফল। পাকিস্তানকে কত পার্সেন্ট ট্যাক্স ট্যারিফ বসিয়েছে? 19%, 6%। 6 টাকা কম না? 6% কম না? আমাদের কাছে হয়তো মনে হচ্ছে 6%, মানে 6 টাকা, 100 টাকায় 6 টাকা। কিন্তু একটা দেশের সাথে যখন চুক্তি হয় তখন 100-200 টাকার মানে কিছু কেনা বেচা হয় না, হাজার হাজার কোটি কোটি টাকার কেনা বেচা হয়। তাহলে ভাবো যে 6%-এ কত টাকা, মানে কত টাকার ডিফারেন্স হচ্ছে। তো আজ আমাদের নরেন্দ্র মোদী সরকার একদম পুরোই ব্যর্থ যে আমেরিকার মতন দেশ ভারতের থেকে পাকিস্তানকে বেশি প্রাধান্য দিচ্ছে। আমেরিকা দেশ ভারতের থেকে পাকিস্তানকে বেশি গ্রাহ্য দিচ্ছে বা বেশি প্রাধান্য দিচ্ছে। পাকিস্তানের কি যোগ্যতা আছে ভারতের মানে সমান করার? কোনো যোগ্যতা আছে পাকিস্তানের? কোনো যোগ্যতা নাই পাকিস্তানের যে ভারতের সাথে সে সমান করবে। তবুও তাদেরকে কেন আমেরিকা সাপোর্ট করছে সেটা দেখতে হবে আগে। আমরা শুধু মুখে বললেই হবে না যে পাকিস্তানকে এ করে দিলাম, ও করে দিলাম, তারপরে লাস্টে বেলায় কী হচ্ছে? ভারতই সিজ ফায়ার করে দিচ্ছে। কেন সিজ ফায়ার করলো ভারত? পাকিস্তান যখন হাঁটু গেড়ে বসে গিয়েছিল তখন কেন আমাদের ভারত সিজ ফায়ার করলো? কেন তাদের সঙ্গে সেই চুক্তি করলো না যে এর পরে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে দেব না? এই বলে কেন তারা চুক্তি করলো না? তারা সিজ ফায়ার করে সব ছেড়ে দিল। এগুলো মানে এগুলো কি বলবো? সব সময় মুখে বললেই হবে না যে পাকিস্তানকে রাস্তায় বসাবো, পাকিস্তানকে ফকির করব। পাকিস্তানকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার, কারণ তারা
শুধরায় না, তারা অনেক আগে থেকেই আমাদের ভারতবর্ষের মানুষ, নিরীহ মানুষকে, অসহায় মানুষকে এমনি এসে মেরে যাচ্ছে, তারা এমনি এসে মানে খুন করে চলে যাচ্ছে। তো এই সব কাজের জন্য পাকিস্তানকে কোনো মতেই আর মাফ করা যাবে না। তো তার জন্য আমি বলছি, শুধুমাত্র আমরা কথাই না বলে আমরা কাজেও যেন করে দেখাতে পারি, সেই প্রতিজ্ঞা নিব, সেই প্রতিজ্ঞাতেই আমরা চলবো সামনের দিন। তো আমি আমার ভিউয়ারদেরকে বলছি, মানে আমি আমার দর্শকদেরকে বলছি, আপনারা আমার এই ভিডিওটি যেন রিচ পায়, আমার এই ভিডিওটি যেন ভাইরাল হয়, সেই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি কমেন্ট করুন, যেন এই ভিডিওটি আমার দেশের সবার কাছে পৌঁছে যায়, সবাই এই ভিডিওটি দেখে, মানুষের যেন চোখ খুলে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ দয়া করে আপনারা আমার এই ভিডিওটি ভাইরাল করে দিন। আপনাদের সামনে আমি আবার এরকম আরও অন্য ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।